আজ আবার এসেছি আপনাদের কাছে। আজকে নিয়ে এসেছি শ্রীমতী বন্দনা বারিক, ওনার কথা। শ্রীমতী বন্দনা বারিক পশ্চিমবঙ্গ নিরক্ষরতা দূরীকরণ সমিতিতে ছিলেন, স্বেচ্ছাসেবা দিচ্ছিলেন। তো সেখানে ওরা আলোচনা করেছেন বন্দনাদির সঙ্গে। বন্দনাদি আসতে রাজি হয়েছেন। শ্রীমতী বন্দনা বারিক বিএ পাস, বিএড নন, এবং ওনার স্বামী শ্রীযুক্ত গোলকবিহারী বারিক কলকাতা ইউনিভার্সিটিতেই লাইব্রেরিতে কর্মরত ছিলেন। এমতাবস্থায় ওনার সঙ্গে কথা বলা হয়, উনি রাজি হয়ে যান বন্দনাদিকে বীরসিংহ পাঠাতে। কারণ যেহেতু আমি আছি, সেই কারণে ওনার একটা স্বস্তি ছিল। তো বন্দনাদি এলেন সন্ধেবেলা। নিরক্ষরতা দূরীকরণ সমিতিরই একজন নামকরাই সদস্য, ভাইস প্রেসিডেন্ট পদেই ছিলেন অন্যতম, শ্রী বিধুভূষণ ভৌমিক। বিধুভূষণ ভৌমিকের সঙ্গে বন্দনাদি তার ছোট একটি কন্যা সহ সন্ধে নাগাদ আমার বাসায় এসে পৌঁছান। ওই কৃষ্ণপদ হাজরার বাড়িতেই। সে সময় সরস্বতীদিও ছিলেন। আমরা ওনাকে স্বাগত জানাই। বিধুদা বলেন উনি এবার থেকে তোমাদের সঙ্গে কাজে যোগ দিলেন। আমি আগে থেকেই চিনতাম নিরক্ষরতা দূরীকরণ সমিতির সৌজন্যে। তো সরস্বতীদির সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া হলো। বিধুবাবু, বিধুদা, তিনি আমাদের কাছে ওনাকে রেখে জয়লুদার বাড়িতে চলে গেলেন। বন্দনাদি দিন 7 আমাদের সঙ্গেই ছিলেন। তারপর ঘর দেখা শুরু হয়ে গিয়েছিল। ঘর দেখে টেকে ওই তেঁতুলতলায় রাধানাথবাবুর বাড়িতেই মাসিমার সঙ্গে কথা বলে, মানে রাধানাথবাবুর মা, আমরা মাসিমা বলতাম, ওনার সঙ্গে কথা বলেই ওনাদের একটা উত্তরের ভিটে ছোট ঘর ছিল, খড়ের চালা। সেই ঘরে ওনার কিছু ওই ধানের বস্তা টস্তাগুলো ঢুকতো আর কি। তা বললেন আমি ঘরটা পরিষ্কার করিয়ে দেব, এই ঘরে বন্দনা থাকতে পারবে তো? তো আমরা তখন অগতির গতি বললাম হ্যাঁ পারবে, আপনি করিয়ে দিলেই পারবে, পরিষ্কার করিয়ে দিলেই পারবে। উনি রাজি হয়ে গেলেন, আমরা চলে এলাম। যেদিন বন্দনাদিকে দিতে এলাম, আমি জয়গুরুদাস সহ বন্দনাদি এবং তার কন্যা নূপুরকে, সেদিন ভালো করে ঘরটা দেখলাম। ছোট্ট একটা ঘর, ছোট একটা চৌকি পাতা আছে, তক্তপোষ, আর সবই পরিষ্কার করে দিয়েছেন উনি। আর বারান্দা, মাটিরই বারান্দা, ওখানে একটি ছোট হাতে গড়া উনুন পাতা, সেটাও নতুন করে দিয়েছেন। বন্দনাদিকে বললাম থাকতে পারবেন তো এখানে? মাসিমা পাশেই সামনের ঘরে থাকছেন, দোতলার ওপরে তার মেয়ে থাকছে, পারবেন তো? তখন বললেন হ্যাঁ হ্যাঁ পারবো।
বন্দনাদিকে রেখে এলাম মাসিমাকে বলে কয়ে। আর বন্দনাদিকে বিশেষ করে একটা কথা জানালাম যে আলোটা কম করে জ্বালিয়ে রাখবেন, কারেন্ট নয়, হারিকেনটা। তো কারণ একেবারে একানে ঘরটা একদিকে, আর ওনার এপাশে দোতলা বাড়ি, যেখানে শুভ্রাদি ছিলেন, শুভ্রা মুখোপাধ্যায়, আর বন্দনাদি রইলেন এপাশে। বন্দনাদির মধ্যে কোনো অনুশোচনা বা কোনো কিছু দুঃখ, কোনো রকম মানসিক পরিবর্তন লক্ষ্য করলাম না। উনি মনের আনন্দেই রয়ে গেলেন। আমি জয়গুরুদা চলে এলাম, আমাদের দুজনেরই মনটা খুব খারাপ। যাই হোক, বন্দনাদি কিন্তু মানিয়ে নিলেন। মাসিমার সঙ্গে বন্দনাদির খুব স্নেহের একটা, সম্মানের একটা সম্পর্ক তৈরি হয়ে গেল। উনি যেন স্নেহের কন্যা, আর বন্দনাদি তার মাসিমা। ভালো সম্পর্ক, ভালোভাবেই ছিলেন। 2 মাস যেতে না যেতেই নূপুরকে প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি করে দেওয়া হলো, 2য় শ্রেণীতে। বন্দনাদির আরেকটি পুত্র ছিল মানে আজও আছে, ছোট বাচ্চা। তাকে তিনি বন্দনাদির মায়ের কাছে, বাবার কাছে রেখে এসেছেন। বন্দনাদি আমাদের সমস্ত কাজে সহযোগিতা করছেন। নৈশ বিদ্যালয় দেখতেও আমাদের সঙ্গে যাচ্ছেন মাঝে মাঝে। তখন নূপুরকে আমাদের বাসায় সরস্বতীদির কাছে রেখে যেতেন, আবার ফিরে এসে ওকে নিয়ে জয়গুরুদাই বন্দনাদিকে বাড়ি অবধি পৌঁছে দিত, অথবা বঙ্গস্তা। এভাবেই চলল, কোনো অসুবিধে নেই। 1973-এ উনি MA পাশ করলেন। MA পরীক্ষা দেবেন বললেন, ভুল বললাম, MA পরীক্ষা দেবেন বললেন। তো আমরা পরিচালন সমিতিকে বললাম যে উনি দরখাস্ত দেবেন, তা ওনাকে কি এখন পাঠানো যাবে? তা বললেন না, একটু কিছুদিন পর। তো বন্দনাদিকে সেটাই বললাম যে আপনি একটু কিছুদিন বইপত্র স্টাডি করুন, ওদের পড়ান, এখনই পাঠানো যাবে না, কারণ আপনার এগেনস্টে তো আমরা কোনো টিচার পাবো না, আর এটা স্টাডি লিভও আপনাকে অ্যালাউ করা যাবে না। সেই কারণে বন্দনাদি তখন যেতে পারলেন না, কিন্তু প্রস্তুতি নেওয়া শুরু করে দিলেন, নোটপত্র জোগাড় করা, পড়াশোনা করা একটু একটু করে। ইতিমধ্যে বন্দনাদি মেদিনীপুরের কোনো কাজে জয়গুরুদা যদি যেতে না পারতেন, জয়গুরুদা শ্রীযুক্ত ভবানীকান্ত ঘোষ, তাকে আমরা জয়গুরুদা বলেই ডাকতাম, এর আগেও বলেছি। তো জয়গুরুদা যেদিন যেতে পারতেন না, কোনো কাজে আটকে যেতেন, সেদিন বন্দনাদি ভোর 6টার দেবদূত বাসে উঠে মেদিনীপুর যাত্রা করতেন, আর বিকেল 5:30টায় দেবদূত বাস যখন ফিরত আমাদের বীরসিংহ দিয়ে, তখন বীরসিংহে উনি নামতেন, নূপুরকে নিয়ে বাড়িতে যেতেন। এরকমভাবেই চলছিল। তো বন্দনাদি 1975-এ গিয়ে MA পরীক্ষা দিলেন, MA পাশ করলেন। তখন স্কুল তাকে DA দেয়। DAটা আমরা পেতাম সে সময় 90 টাকা প্রতি মাসে, 3 মাস অন্তর 270 টাকা হাতে পেতাম। আরেকটা জিনিস পেতাম, যে অনুদানটা নিরক্ষরতা দূরীকরণ সমিতি দিচ্ছিল, সেটা আর তাদের কাছ থেকে নিতে হলো না,
সরকার আমাদের ওই সময় গার্লস টিউশন ফিস, গার্লস রেমিশন বলে এই টাকাটা আমাদের পাঠাতেন। তো এই টাকাটা আমরা ভাগ করে নিতাম। পরিচালন সমিতির সদস্যরা থেকে এই ভাগটা ঠিক করে দিয়েছিলেন যে প্রত্যেক সদস্যই, আমরা শিক্ষক সমস্ত কর্মীরাই, সদস্যরাই 50 টাকা করে ভাগে পাবো, আর বাকি যে টাকাটা থাকবে সেইটা স্কুলের উন্নয়ন খাতে, স্কুলের কাজে ব্যয় হবে। আগেই বলেছি, আমাদের স্কুল 72-এ শ্রী মৃত্যুঞ্জয় বন্দ্যোপাধ্যায়, তখন তিনি শিক্ষামন্ত্রী, তিনি উদ্বোধন করে গেছেন। আমরা চলে এসেছি মাটির ঘরে। সেই মাটির ঘরের মেঝেতে আমাদের চাটাই পেতে বসতে হতো। ওরা তেলাই বলতো, খেজুর পাতার চাটাই। মাদুর কেনার সামর্থ্য ছিল না, আর মাটিতে মাদুর টিকেও না। একটা ভালো জিনিস চাটাই, ওটাই ভালোভাবে টিকত। ওই চাটাইগুলো আমাদের, তো যখন আমরা 74-এ পৌঁছলাম তখন আমাদের আরেকটা ক্লাস বাড়লো, 9 হলো। 8-এর মেয়েরা 9-এ উঠেছে। 75-এ যখন পৌঁছেছি 10 হলো। 74-এর মেয়েরা মাধ্যমিক দিয়েছে। এবার 75-এ যারা এলো, ক্লাস 10 হয়ে গেল, তারা মাধ্যমিক পরীক্ষা দেবে, পরীক্ষার্থী। তো এইভাবে আমাদের একটা করে ক্লাস বাড়তে লাগলো। পরীক্ষা দিয়ে বেরিয়ে যাবে ওরা। ক্লাস বাড়তে লাগলো, আর আমাদের চাটাই কেনাও বাড়তে লাগলো। চাটাই ছিঁড়তেও লাগলো। বাচ্চা মেয়েরা বসে, একটা করে ফোঁট তোলার মতন একটু করে তুললেই বেরিয়ে আসে, ওগুলো খুলে যায়, চুলের বেনি বাঁধার মতন। তা ছিঁড়ে যেতে লাগলো আমাদের চাটাই কেনা। চাটাই কিনতে যেতাম কে জানেন? পঙ্কজদাকে পাঠাতাম না। পঙ্কজদাকে পাঠাতে, পঙ্কজদা আনতে খুব সংকোচ বোধ করতেন। কারণ একে গ্রামের মানুষ, তাই ব্রাহ্মণ পরিবারের ছেলে, তার উপরে ওখানে রাজনীতি করা যে লোকজন, তাদের কাছে ওনারও একটা সম্মান ছিল। উনি নবগ্রাম, রাধানগর নবগ্রামে গরুর হাট থেকে চাটাই কিনে কোলে করে আনতে পারতেন না মানে একটু সংকোচ বোধ করতেন। আমি এবং জয়গুরুদার সঙ্গে সঙ্গে বলেছিলাম, ঠিক আছে, আপনাকে যেতে হবে না, আমরা ব্যবস্থা করব। কি ব্যবস্থা হলো? আমি আর জয়গুরুদা বাসে যেতাম। বাসে গিয়ে ওই গরুর হাটে নামতাম। ওখানে গিয়ে আমরা চাটাই কিনতাম। সেই চাটাই আমরা দুজনে 4টে রোল করে দিত, দুটো একসঙ্গে করে। এই 4টে করে চাটাই কোলে করে, লম্বা করে কাঁধ পর্যন্ত নিয়ে, জড়িয়ে ধরে, হেঁটে হেঁটে নবগ্রামের ভেতরে, গ্রামের ভেতরে, ধান ক্ষেতের আল ধরে একেবারে বোয়ালিয়া এসে পৌঁছতাম। বোয়ালিয়া আগেই বলেছি মীরা বক্সির বাড়ি ছিল, এখনো আছে। তো সেই বাড়িতে এসে উঠতাম। সেখানে রবিদা, মানে রবি বক্সি, মীরার দাদা, উনি আমাদের সঙ্গে কাজ করতেন, নৈশ বিদ্যালয়ে যাওয়া আসা ইত্যাদি কাজ করতেন। উনি বাড়িতে থাকলে উনি আমাদের চা জল খাবার খাইয়ে, ওনাদের মজুর দিয়ে, এই চাটাইগুলোকে দিয়ে বোয়ালিয়া থেকে বিশিং স্কুল পর্যন্ত পৌঁছে দেওয়াতেন। এই ছিল আমাদের চাটাইয়ের গল্প। তাহলে এগুলো কিনতে হতো। পাশাপাশি আমরা ভগবতী বিদ্যালয়ের চেয়ার টেবিল আটকে রেখেছিলাম, মানে চেয়ে নিয়েছিলাম।
এগুলো আমরা ওদের ফেরত দিতে পারছিলাম না। আমাদের চেয়ার টেবিল না হওয়া পর্যন্ত টিচাররা কোথায় বসবেন? টিচাররা তো চাটাইয়ে বসে পড়াতে পারবেন না, তাদের তো বোর্ড ইউজ করতে হবে। সুতরাং তাদের দাঁড়িয়েই পড়াতে হবে এবং একটা চেয়ার টেনেই বসতে হবে। 6টি ক্লাসে 6টি চেয়ার, এই প্রসঙ্গে বলেই নিয়ে এই জায়গাটা শুরু যখন করেছি। আর অফিস ঘরে 2টো টেবিল, 2টো চেয়ার। এই 2টো টেবিলের মধ্যে একটি ঘরে আমি বসতাম, পার্টিশন দেওয়া, আরেকটি ঘরে জয়গুরুদা বসতেন। লোকজন এলে জয়গুরুদার কাছে বা আমার সঙ্গে দেখা করতে গেলে আমার কাছে তাদের বসাতে হতো। এজন্য প্রথমেই আমরা 4টি চেয়ার অর্ডার দিয়ে তৈরি করিয়েছিলাম পাঞ্জা ব্রাদার্সের কাছে, ঘাটালের। ওই যে গার্লস রেমিশনের টাকা, ওই টাকা থেকেই পুরোটা দেওয়া হতো না, কিছুটা তাকে দিয়ে আবার পরের মাসে দেব বা পরের ত্রৈমাসিক এতে টাকা ঢুকলে দেব বলে আনতাম। ভদ্রলোক খুব সজ্জন ছিলেন এবং বিশিংয়ে যে গার্লস স্কুল খুলেছে উনি উদ্বোধনের সময় এসেছিলেন, সেই মিটিংয়ে এসব গল্প টল্পও করেছিলেন। যাই হোক, তো এইভাবে আমরা কাজ এগোচ্ছিলাম। কিন্তু একটা কথা না বললে অপরাধ হবে। আমি যে টেবিলটায় কাজ করতাম, ওই টেবিলটা ছিল বিদ্যাসাগর মহাশয়ের নিজস্ব ব্যবহার্য টেবিল। চেয়ারটা নয়, চেয়ারটা ভগবতী বিদ্যালয়ে রেখে দিয়েছিলেন ওদের স্মারক হিসাবে। টেবিলটা পরে ফেরত দেব এই চুক্তিতে। কিন্তু আমি চোর চূড়ামণি, আমি নিজেই বলছি, কারণ এই কাজগুলো করতে পারলে আমি ধন্য হতাম। সেটা কি, যখন টেবিল কেনার মতন বা তৈরি করানোর মতন সামর্থ্য আমাদের হলো, তখনও আমি ওই 6টা ক্লাসের 6টা চেয়ার 6টা টেবিল ফেরত দিলাম। আমাদের অফিস রুমে যে চেয়ারগুলো পাতা হতো সেগুলো ফেরত দিলাম। কিন্তু বিদ্যাসাগর মহাশয়ের ব্যবহার্য টেবিলটি ফেরত দিলাম না। আমি নিজে গেলাম, সঙ্গে জয়গুরুদা গেলেন। আমি হেডমাস্টারমশাইকে, শ্রীযুক্ত শৈলেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, আর সহকারী যিনি হেডমাস্টারমশাই ছিলেন শ্রীযুক্ত তারাপদ চক্রবর্তী মহাশয়কে আমি বিনীতভাবে এই চৌর্যবৃত্তির কথা বলে এলাম যে ওটা আমরা ধরে নিন চুরি করে নিলাম। খুব হাসলেন ওনারা। তা বললাম, আপনাদের কাছে স্মারক রইল অনেক কিছু। বিদ্যাসাগর মশাইয়ের বাড়ি, স্কুল বাড়িটা বিদ্যাসাগর মশাই তৈরি করা, টিনের চালাটা ওরা ভাঙেননি, প্রতি বছর সংস্কার করে রাখতেন, রং টং করে রাখতেন, আজও আছে। অফিস রুম, হেডমাস্টারমশাই যেখানে বসতেন, পরে ওরা নতুন করে আরেকটা তৈরি করেছিলেন, কিন্তু ওই ঘরটা ভাঙেননি। ওখানে পার্বতীচরণ বন্দ্যোপাধ্যায় বসতেন, যিনি বিদ্যাসাগর মশাইয়ের জামাতা হতেন, হেডমাস্টারমশাই ছিলেন। পরবর্তীকালে আমি যখন গেছি তখনও তিনি বেঁচে আছেন, জীবিত। কিন্তু আমার কেন জানি না এখন মনে হয় আমি খুব ভুল করেছি ওনাকে না দেখতে যেয়ে। ক্ষীরপাইয়ে ছিলেন, ক্ষীরপাই ওনার বাড়ি। আর বিশিংয়ে ছিলেন, আমি যে বললাম যে আমাদের স্কুল বাড়ির গায়েই সনৎ সিংহ রায় মহাশয়ের বাড়ি, উনি আমাদের ম্যানেজিং কমিটিরও সদস্য ছিলেন। আর বিদ্যাসাগরের ব্যবহার্য যে জিনিসপত্র সেগুলোকে রক্ষণাবেক্ষণের জন্য কেয়ারটেকার হিসাবে ওনার বিদ্যাসাগর মশাইয়ের প্রদৌহিত্রের স্ত্রী এবং ছেলেরা সনৎবাবুকেই দায়িত্ব দিয়েছিলেন। ওনার কাছে কিছু ব্যবহার্য জিনিস ছিল, আর ছিল মেমোরিয়াল হলে।
এই মেমোরিয়াল হলে আজও সম্ভবত আছে, স্মৃতিসৌধ তৈরি হয়েছে। আমাদের সময় সৌধ ছিল না, একটা হল ঘর ছিল, তার বারান্দা ছিল, আর একটা ছোট ঘর ছিল। রুরাল লাইব্রেরির লাইব্রেরিয়ান ওখানে বসতেন এবং ওটাই ছিল লাইব্রেরি। বিদ্যাসাগর মশাইয়ের ব্যবহার্য একটা ট্রাঙ্ক ছিল ওখানে, একটা গড়গড়া ছিল, আজও আছে কিনা জানি না, থাকা উচিত, রূপোর গড়গড়া। আর শেক্সপিয়ারের পকেট, ওটাকে কি বলে, সংস্করণ, শেক্সপিয়ারের পকেট সংস্করণ পুরোটা ছিল ওখানে। আমরা সেটা দেখেছি, একটা আলমারিতে এগুলো রাখা ছিল। আর সনৎবাবুর বাড়িতে ছিল ওনার একটা পেপার ওয়েট, একটা মোমবাতিকে নেভানোর জন্য একটা সরু নলের মতন, ওটাকে বলা হতো যে ক্যান্ডেল এক্সটিংগুইশার। তা আমরা মোমবাতি নেভানোর নলই বলতাম চলতি কথায়, ওরাও বলতেন তাই। তো এই জিনিস এবং দাঁতের পাটি, বাঁধানো দাঁতের পাটি, এগুলো ওনার কাছে ছিল। আজকে কি হয়েছে আমি জানি না, বলতে পারবো না, কিন্তু আমি যতদিন ছিলাম 2009 পর্যন্ত ওখানেই ছিল। আর ওনাদের কাছে বিদ্যাসাগর মশাইয়ের আরেকটি চেয়ার এবং পার্বতী চরণ বন্দ্যোপাধ্যায়ের চেয়ারটি ওখানেই রাখা ছিল ওনাদের স্কুলে। আমি বললাম টেবিলটা দেব না। বললেন টেবিলটা তো ফেটে টেটে ভেঙে টেঙে গেছে, নষ্ট হয়ে যাবে, আপনাদের মাটির বাড়ি। আমি বললাম যেভাবে রাখলে থাকে সেটুকু করার দায়িত্ব আমরা নিই, এই দায়িত্বটা আমাদের দিন। আর আমি যতক্ষণ আছি, যতদিন আছি, আমি নিশ্চয়ই এটাকে যত্ন করে রাখব, এটা কথা দিলাম। আমার পরবর্তী যারা আসবেন তাদের দায়িত্ব তাদের থাকবে, তারা দায়িত্ব কতটা পালন করবেন সে কথা আমি দিতে পারবো না, তবে আমি জানিয়ে দিয়ে যাব যে এটা বিদ্যাসাগর মশাই টেবিল। চেয়ারটা আমার জন্য, মানে HM-এর জন্য বিশেষভাবে আলাদা করে তৈরি করা হয়েছিল। আর সব চেয়ার আমরা ওখান থেকে নিয়েছি। আমি এই প্রসঙ্গে পাঞ্জাব ব্রাদার্সেরও নাম করলাম। ভদ্রলোক আজও আছেন কিনা আমি জানি না, কিন্তু তার প্রতি আমাদের স্কুলের জন্য তার যে এই সহমর্মিতা এবং শ্রদ্ধা ছিল বিদ্যাসাগরের জন্মক্ষেত্রের প্রতি। আসতেন প্রতি প্রয়াণ দিবসেই 13 শ্রাবণ, যেটা বিশেষভাবেই পালন করে ভগবতী বিদ্যালয়। ওই দিন ওরা বলে বিদ্যাসাগর মশাইয়ের শ্রাদ্ধের খাবার হয়। সমস্ত ঘাটাল মহকুমা থেকে, সর্বত্র, মেদিনীপুর শহর থেকেও কিছু কিছু দান সংগ্রহ করা হতো, চাঁদা তোলা যাকে বলে, চাল ডাল তেল নুন যে যা দেবে, এবং টাকা। সেই টাকাতেই এই সাম্বৎসরিক কাজটা হতো 13 শ্রাবণ। ইংরাজি যে তারিখে পড়ুক না কেন, 29-এ 30-এ হতে পারে, এরকমভাবে পড়তো, কিন্তু 13 শ্রাবণটাই পালন করা হতো। ওরা সেদিন বিশালভাবে রান্নাবান্নার ব্যবস্থা করত, অন্তত 1000 খানেক লোক তো খাবেই, বেশিও খেতে পারত। এরকমভাবে চাল ডাল বেগুন কুমড়ো যে যা দেয় তাই নেওয়া হতো, এবং তাই দিয়ে খিচুড়ি, ওরা বলতো ভোগ খাচ্ছে। আমরাও পাত পেরে বসে খেয়ে এসেছি ওখানেই,
টেবিল চেয়ারে দেবেন বলেছিলেন, আমরা বলেছি না। এটা যদি নরনারায়ণ সেবা হয় তাহলে আমরা সেই সেবার অংশীদার হব না কেন? আমরা বসে খাই। তখন হেডমাস্টার মশাই এবং সহকারী হেডমাস্টার মশাই তো হেসেছিলেন এবং বলেছিলেন ঠিক আছে চলুন আমরাও খাই। বলে ওই ছাত্রাবাসের যে খাবার হলঘরটা ছিল সেখানে টেবিল চেয়ার সরিয়ে দিয়ে, বেঞ্চ সরিয়ে দিয়ে ওখানে আমাদের খাওয়ার জায়গা করেছিলেন। আমি 2-3 বার খেয়েছি, প্রত্যেকবার তো সম্ভব হয়নি, কারণ ছাত্রীদের সামলাতে হতো, ওদের দেখে শুনে নিয়ে আসতে হতো, কারণ ওখানে ছেলেরাও থাকতো, বহিরাগত প্রচুর ছেলে মেয়ে থাকতো, বয়স্ক লোকেরা থাকতো। তা সেখান থেকে নিয়ে আসাটাই আমাদের ছিল উদ্দেশ্য, ওদের সরিয়ে নিয়ে আসা, সাবধান মতো নিয়ে এসে তারপরে যে যার বাড়িতে পাঠানো। এই কথাগুলো বলে নিলাম, কারণ এগুলো না বললে আমার অভিজ্ঞতার যে ঝুলি, সেই ঝুলিটা আপনাদের সামনে খোলা হতো না। এবার আবার ফিরে আসি বন্দনাদির কথায়। বন্দনাদি স্কুলের বিভিন্ন কাজে মেদিনীপুর যেতেন। হয়তো বিলপত্র জমা দিতে হবে, গার্লস রিমিশনের বিল জমা দিতে হবে, বা কিছু একটা খবর ডিআই অফিসে এআই এর কাছে পর্যন্ত পৌঁছলেই কাজটা হয়ে যাবে, কথাটা বলে আসুন, এরকম কাজকর্মগুলো উনি করে আসতেন আর ওইভাবে আসা যাওয়া করতেন। আর ওই টাকা ত্রৈমাসিক 90 টাকা হিসাবে 270 টাকা এককালীন, আর 50 টাকা হিসাবে সেই মাসেই নাও হতে পারে, পরবর্তী মাসে বা তার আগের মাসে হয়ে গেছে হয়তো, 50 টাকা হিসাবে 150 টাকা। এই ছিল আমাদের আয়। আমরা অনেক টাকা পেতাম তখন, মনে করতাম খুব আনন্দ ছিল। এই টাকাতেই বন্দনাদি খুশি ছিলেন। আর সপ্তাহে সপ্তাহে ওনার স্বামী যেতেন, গোলকবাবু, এমন যা কিছু কন্যার প্রয়োজন, বন্দনাদির প্রয়োজন দিয়ে আসতেন। কলকাতা থেকে বয়ে নিয়ে যেতেন অথবা খড়ার থেকে কিনে দিতেন। এভাবেই বন্দনাদি আমাদের সঙ্গে থেকেছেন, এমএ পাশ করেছেন, ডেপুটেশনে বিএড পড়তে গেছেন, ডেপুটেশন পেয়ে, এবং পূর্ণ বেতন যখন আমরা 1979-তে পাই, ফিক্সেশন হয়, সে সময় বন্দনাদিও পূর্ণ বেতনে, পূর্ণ সম্মানের সঙ্গে ওখানে কাজ করেছেন। ততদিনে বন্দনাদি ওই ছোট খড়ের চালা থেকে তার প্রমোশন হয়েছে, তিনি দোতলায় মাসিমার শোবার ঘরেই থাকার পারমিশন পেয়ে গেছেন। পারমিশন বন্দনাদি নেননি। মাসিমা যখন চলে যান দুর্গাপুরে ওনার ছেলের কাছে থাকবেন বলে, সেই সময় তিনি বলেছিলেন ওপরের ঘরটা তালা চাবি দিয়ে আর যাব না, তুমি থাকো, আর এই ঘরটা এমনি রেখে দাও তালা দিয়ে। সেটাই ছিল। বন্দনাদির পর ওই প্রসঙ্গে বলি একটু, কারণ এই প্রসঙ্গটা আলাদা করে আমি আনতে পারবো না। আমি শ্রী ভবানীকান্ত ঘোষের কথা এখন বলবো, তার আগে একটু বলে নিই। 79-তে আমরা যখন স্কেল পাই, ঠিক সেই বছরেই শ্রীকৃষ্ণপদ হাজরার বাড়ি থেকে আমরা বাস উঠিয়ে এই রাধানাথ চক্রবর্তীর বাড়িতে চলে আসি, দোতলা মাটির বাড়ি।
সুরক্ষিত, সুন্দরভাবে করা, এবং মাটির দেয়ালটা 30 ইঞ্চি পুরু ছিল দেয়ালটা। এবার ভিত কতটা ধরে নিন। আর কাঠগুলো একেবারে শক্ত সমর্থ, যাকে বলে পুষ্ট জিনিস, তাল গাছের কাঠ দিয়ে তৈরি। এই ঘরে ছিলাম, কিন্তু সেই ঘরও ভাঙছিল, সে কথা আর বলার দরকার নেই। ওরা পাল্টে টাল্টে দিয়েছেন। দেখাশোনা করতেন ওনাদেরই বড় মেয়ে, বোয়ালিয়াতে তার শ্বশুর বাড়ি, সেইখানেই থাকতেন। দিদি বলতাম আমরা। তা সেই দিদিকে খবর দিলেই দিদি মজুর পাঠিয়ে, বাঁশ পাঠিয়ে, কাঠ পাঠিয়ে মিস্ত্রি লাগিয়ে কাজ করে দিতেন। আমি এবং সরস্বতী দিদি দুজনেই ওই বাড়িতে চলে গিয়েছিলাম। তখন ওই ছোট ঘরটা আমি, গার্জেন বা অন্য কোনো সাক্ষাৎ প্রার্থীরা দেখা করতে এলে ওই ঘরে তাদের বসার ব্যবস্থার একটা রেখেছিলাম, ব্যবস্থাপনা আমি ব্যবহার করতাম। বন্দনাদি তার পুত্রকে, যখন পুত্র 7-এ পড়ে তখন নিয়ে গিয়েছিলেন, আর তখন তার কন্যা হায়ার সেকেন্ডারি পরীক্ষা দিয়ে কলকাতায় চলে এসেছিল কলেজে পড়তে, বাবার কাছে থাকতে। বন্দনাদির কথা বলতে গেলে অনেক কথা বলতে হয়, অনেক কথা আর বলার দরকার নেই। তার সাংসারিক জীবন, তার পিতামাতার কথা, এত কিছু বলার প্রয়োজন নেই। শুধু এটুকুই বলার যে বন্দনাদি স্কুলকে ভালোবেসেছিলেন, ব্রত হিসাবে নিয়েছিলেন, আর একেবারে তার কর্ম জীবন কর্মজীবন শেষ করে 2002-এ অবসর নিয়ে বাড়িতে আসেন। সকলের কাছে আদরণীয় ছিলেন এই বন্দনাদি, আজ আর নেই। তিনি প্রয়াত হয়েছেন 2021-এর অক্টোবর মাসে। পুত্রকন্যারা আছে, ওনার স্বামীও নেই, তার আগেই তিনি গেছেন। এটা বলে বন্দনাদিরও স্মৃতি তর্পণ আজকে করলাম। এবার বলবো শ্রীযুক্ত ভবানীকান্ত ঘোষের কথা। শ্রীযুক্ত ভবানীকান্ত ঘোষ, আমরা জয়গুরুদা বলতাম। এই জয়গুরুদা A to Z, মানে যেমন আমাকে করতে হয়েছে তেমন ওনাকেও করতে হয়েছে। স্কুলের পরিচালন সমিতির সঙ্গে সাক্ষাৎ করা থেকে শুরু করে ডিআই অফিসের কাজকর্ম নিয়ে যাওয়া, আমি গেলেও আমার সঙ্গী হওয়া, আর ইত্যাদি ইত্যাদি সব কাজই ছিল। ঘাটাল থেকে ফাইলপত্র কিনতে পঙ্কজদা যেতেন, এসডিওর সঙ্গে দেখা করতে পঙ্কজদা যেতেন, কিন্তু যে কাজটা পঙ্কজদা দ্বারা হবে না, আমাকেই যেতে হবে, তখন জয়গুরুদার সঙ্গে যেতেন, আমি একা যাইনি। খুব কালে ভদ্রে পঙ্কজদাকে নিয়ে গেছি, কিন্তু পঙ্কজদাকে নিয়ে গেলে স্কুল চালানোর ক্ষেত্রে যে ঘন্টা দেওয়া বা অন্যান্য কাজগুলো দৌড়ে করা, বা মেয়েদের অসুস্থতাজনিত কারণে ডাক্তার ডেকে আনা, তাদেরকে বাড়ি পৌঁছানোর জন্য যে পাশাপাশি রিক্সায় বসিয়ে সাইকেল নিয়ে নিয়ে গিয়ে বাড়ি পর্যন্ত গিয়ে তাদের মা বাবার কাছে তাকে
পৌঁছে দেওয়া, এই সমস্ত কাজগুলো, এমনকি আমাদের টিচারদেরও কারুর যদি বাচ্চাদের কিছু অসুবিধে হতো ডাক্তার ডেকে দেওয়া, টিচাররাও কোনো অসুবিধে পড়লে উনি করে দিতেন। এই কারণে পঙ্কজদাকে সব সময় নিয়ে যেতে পারতাম না যে আমিও যাব, পঙ্কজদাও যাবেন, কারণ উনিও যে পোস্টে আছেন আমিও সেই পোস্টে আছি। A to Z আমাকেও করতে হবে, ওনাকেও করতে হবে, জয়ুরদাকেও করতে হবে, আমাকেও করতে হবে। এরকম আমাদের দায় দায়িত্বের একটা সমবন্টন প্রথা ছিল, এই কাজটা করতে হতো। তো এবার পঙ্কজদার কথা বলি। পঙ্কজদা আমাদের সঙ্গে প্রতিষ্ঠা লগ্ন থেকেই ছিলেন, বেতন পেতেন না। ঠিক যেরকম আমরা যখন গিয়ে ওই 90 টাকা পেলাম 75 সাল থেকে, সেই রকম উনিও পেতেন। উনিও ওই 50 টাকার আওতাতেই ছিলেন, তখন আর কম বেশি করে ভাগ হতো না, পেতেন, কাজ করে গেছেন, হাসি মুখে করেছেন। পঙ্কজদার একটা ত্রুটি ছিল, পঙ্কজদাকে কেউ অসম্মান করলে, কেউ তুমি বলে কথা বললে পঙ্কজদা প্রচণ্ড ক্ষুব্ধ হতেন। রাগ শুধু না, প্রচণ্ড ক্ষুব্ধ হতেন, প্রতিবাদ করতেন। সেই সামাল দেওয়ার কাজটাও আমাকে পালন করতে হতো, ছুটে যেতে হতো, এবং সব অন্যান্যদের বুঝিয়ে বলতাম যে উনি আমাদের বয়োজ্যেষ্ঠ দাদার মতন, বাধ্য হয়ে এ কাজটা করছেন, কিন্তু ওনাকে আমরা তুমি বলে ডাকি না, কেউ ডাকি না। ওনাকে আমরা চা আনতে বলি না, বলি চায়ের দোকানে একটু খবর দিন, এত কাপ চা লাগবে। পঙ্কজদা মাঝে মধ্যে আমাদের স্নেহ করার জন্য, এবং নিজেও খাবেন চাটা, আমরা যখন স্কুল ছুটির পরেও কাজ করতাম তখন পঙ্কজদা কিন্তু নিজেই চাটা নিয়ে আসতেন, 3 কাপ চা, চায়ের কেটলিটা ধরে 3টে গ্লাস নিয়ে আসতেন। হয়তো সন্ধে হয়ে গেছে, চায়ের দোকানে ওরা দোকান ছেড়ে বেরোতে পারছে না, ভিড় ভাড়টা তখন রয়েছে, 5:30 6টা বেজে যেত, 7টাও বাজতো কোনো কোনো দিন। এরকম অবস্থায় পঙ্কজদা আমাদের চা এনে খাওয়াতেন, কিন্তু এঁঠো কাপটা আমরা পঙ্কজদাকে দিতে খুব দ্বিধান্বিত হতাম। আমি এবং জয়গুরুদা কোনো দিন মনে পড়ে না ওনাকে আমাদের ওই গ্লাসটা, কাঁচের গ্লাস, তাতে করে চা দিত, সেই গ্লাসটা কোনো দিন ধরতে দিয়েছি, আমরা একটু জল বুলিয়ে দিতাম, তবু মনের কাছে চোখ ঠাড়া আর কি, যে পুরো এঁঠোটা ওনার হাতে দিলাম না। এভাবে করতাম। এহেন পঙ্কজদা স্ত্রী এবং 2 পুত্রকে রেখে, এক পুত্র তখন সবে হায়ার সেকেন্ডারি পরীক্ষা দিয়েছে, আর এক পুত্র তখন বোধহয় 7-8-এ পড়ে, 9-এও পড়তে পারে। 90 সালে পঙ্কজদা প্রয়াত হন হঠাৎ করে। কয়েকদিনের অসুস্থতার জন্য ছুটি নিয়েছিলেন, দেখতেও যেতাম, তো বোধহয় সব মিলিয়ে 9-10 দিন ছিলেন। আমি তার আগের দিনও দেখে এসেছি, কথা টথা বলেছেন, এবং আমাকে বলেছেন আপনার বৌদির সিঁদুর যেন অক্ষয় থাকে, এই শব্দটা, সেটাই আপনি আশীর্বাদ করে যান। তা আমি বলেছিলাম, দাদা আপনি এ কথা বলছেন, উনি তো আমার বৌদি, আমি কেন আশীর্বাদ করব? আমি ঈশ্বরের কাছে ওনার হয়ে আশীর্বাদ চাইব, আমার আশীর্বাদ করার অধিকার নেই।
মনটা খুব খারাপ হয়ে যাচ্ছে, গলা ধরে আসছে, কারণ পঙ্কজদা আমাকে দিদি বলে ডাকতেন ঠিকই, কিন্তু একেবারে নিজের বোন বলে, ওনার একটি বোন ছিল ছোট, সে মারা গেছিল অল্প বয়সেই। সেই দুঃখের কথা পঙ্কজদার মা আমাকে বলেছিলেন। পঙ্কজদা তো বলতেনই। হ্যাঁ, আমি ওনার মাকেও দেখেছি। তো সেই ছোট বোনটির মতো আমাকে মনে করতেন, সকলকেই ভালোবাসতেন, সকলের সঙ্গেই ওনার সদ্ভাব ছিল, কিন্তু ঠিক ঠিক বোনের জায়গা কাকে কাকে দিয়েছেন আমি বলতে পারবো না, তারা বলতে পারবেন। কিন্তু আমাকে যে বোনের জায়গা দিয়েছিলেন, আমার মায়ের কাছে এসে দেখা করে গিয়ে মাকে মা বলে ডেকেছিলেন, এই কথাটাও আমার এই প্রসঙ্গে মনে পড়লো, কারণ মাও পঙ্কজদার উপর খুব নির্ভর করতেন, বিশ্বাস করতেন যে আমি একটা অল্প বয়সের অবিবাহিতা মেয়ে, তাকে দেখার জন্য উনি তো কাউকে আলাদা করে বলেননি, কিন্তু এই পঙ্কজদাকে বলেছিলেন যে তোমার এবং জয়গুরুর ভরসায়, জয়গুরু তো আমার মায়ের সঙ্গে দেখা করেছেন, আমাদের বাড়িতে গেছেন, ওনাকেও দাদা বলুন, বন্ধু বলুন, এইভাবেই আমি ওনার সঙ্গেও চলাচল করেছি। জয়গুরুদার কথায় আবার আসবো, পঙ্কজদাটা শেষ করিনি। পঙ্কজদা প্রয়াত হবার পর পরের দিনই শুনলাম সকালে পঙ্কজদা রাতেই মারা গেছেন। আমি কিন্তু সন্ধেবেলা ওনাকে দেখে এসেছি, স্কুলের কাজ সেরে গিয়ে কথা বলেছেন। বৌদির সিঁদুর অক্ষয় হলো না, আমাদের হিন্দু ধর্মের যে সংস্কৃতি সেই অনুযায়ী ওনার সিঁদুর অক্ষয় হয়নি। আমরা খুব কষ্ট পেয়েছিলাম। পঙ্কজদার প্রয়াণের পর, পঙ্কজদার অধ্যায়টা শেষ করে আমি আবার জয়গুরুদাতে ফিরব। পঙ্কজদার প্রয়াণের পর তার পুত্র দেবীদাসকে আমরা ডেকে এনে চাকরি দিয়েছিলাম। তখন কিন্তু পূর্ণ বেতন, কোনো আংশিক বেতন নয়, কোনো অনুদান নয়, একেবারেই ডাইড ইন হার্নেস। কোনো চাকুরি রতা বা রত মানুষ মারা গেলে তার উত্তরাধিকারী হিসাবে যাকে স্থির করা হবে, এবং আইনত তার স্ত্রীও হতে পারেন, তার কন্যাও হতে পারেন, তার পুত্রও হতে পারেন, তাদের সকলকে সম্মতি দিয়ে একজনকে পাঠাতে হবে, এই নামটা এসেছিল। এবং আমরা পরিচালন সমিতিতে আলোচনা করে এই নামটাই ডিআই অফিসে পাঠিয়েছিলাম সর্বসম্মতিক্রমে, কিন্তু ডিআই অফিস বলেছিলেন এটা আমরা করতে পারি না, আপনাদের একটা ইন্টারভিউ ডাকতে হবে এবং সেই ইন্টারভিউ বোর্ড যেটা বলবে সেটাই করতে হবে। এখানেও সেই চর্যবৃত্তি আমি আবার স্বীকার করে নিচ্ছি। আমরা নিজেরা পরিচালন কমিটির যারা ছিলাম, পরিচালন সমিতির যারা ছিলাম, তারা আলোচনা করে নিয়ে ওনার পুত্রকেই কিন্তু এই সর্বসম্মতিক্রমে আবার সিদ্ধান্তে উপনীত হয়েছিলাম, রেজলিউশন করে দিয়েছিলাম ডিআই অফিসকে বলে, এবং তদারক ভালো রকমভাবে তাদের কাছে করতে হয়েছিল, না টাকা পয়সা দিয়ে নয়। বিদ্যাসাগরের স্কুল আমরা কোথাও কোনো টাকা পয়সা কখনো কদাচ নয়, সে সময় রেওয়াজ ছিল ফুল ফ্লেজেড টিচার হয়ে যিনি আসবেন, পুরো স্কেল পাবেন, তার কাছ থেকে ডোনেশন নেওয়া। আমরা নেই
নেই তো নেই, কোনো রকমভাবেই আমরা নেইনি। আমার ভাষাটা বলি, নিইনি, আমরা নিইনি। আমরা দেবীদাসকে বসিয়ে দিয়েছিলাম পঙ্কজদার ছেড়ে যাওয়া আসনটিতে পিয়ন পদে, এবং ফুল ফ্লেজেড কর্মী হিসাবে দেবীদাস কাজ করেছে। আবার আসি জয়গুরুদার কথায়। জয়গুরুদা 1994-তে, খুব সম্ভবত, আমার ভুল যদি না হয়, হঠাৎ করে জয়গুরুদাও কয়েকদিনের অসুস্থতা, একটু ভুলভাল বলছিলেন, একটু অন্যমনস্ক হচ্ছিলেন, এরকম ওনাদের বাড়ি থেকেই শুনছিলাম। তো স্কুলেও আসতে পারেননি। তারপরেই শুনলাম খুব খারাপ অবস্থা, দেখতে গেলাম। তো তখন আমিও বললাম যে তোমরা পায়ে একটু সেঁক দাও, হাতগুলোতে সেঁক দাও। ওনার ভাইঝি ওরা দিল। জয়গুরুদার স্ত্রী কাছে থাকতে পারেনি, উনি খুব ভয় পেয়েছিলেন, বা দুর্বল মনের, যাই হোক আমি বলতে পারবো না। তিনি একটু দূরে সরেই ছিলেন, কান্নাকাটি করছিলেন দূরে সরে। ছেলে মেয়েরা একবার দেখে যাচ্ছিল। ছেলে তখন উচ্চ মাধ্যমিক টেস্ট পরীক্ষা দেবে, পরীক্ষার্থী, উচ্চ মাধ্যমিক। আমি বাপি বলে ডাকতাম। ওর নাম সুরিত ঘোষ, এখন একজন বড়সড় বৈজ্ঞানিক। কিন্তু সেই সময়ের কথা, সেই রাত্রেই জয়গুরুদা বিকেলেই প্রয়াত হন। খবরটা সন্ধেবেলায় পাই। সহ্য করা খুব মুশকিল ছিল, খুব মুশকিল ছিল। কারণ 1970 থেকে যে মানুষটার সঙ্গে চলাফেরা করলাম, ওঠা বসা করলাম, একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে স্কুল গড়ার কাজে লড়াই করলাম, স্কুল প্রতিষ্ঠিত হয়ে গেল, স্কুলের সীমানা নির্ধারণ করা হলো, রেজিস্ট্রেশন হলো, মাটির বাড়ি হলো, ইটের খানিকটা বাড়ি হলো, হলঘর তৈরি করলাম। এই সবই কিন্তু জয়গুরুদা সঙ্গে সঙ্গে, সেই ভিত খনন থেকে শুরু হয়েছে, ভিত পুজো থেকে শুরু হয়েছে, আমরা দাঁড়িয়ে থেকে করেছি। কমিটির কেউ কেউ তো নিশ্চয়ই ছিল, তাদের কথাও আমি পরে বলবো, আরেকটা সময় এসে পড়বে, শেষ পড়বে। তা এইভাবে চলল যে মানুষটার সঙ্গে। সেই মানুষটা হঠাৎ করে চলে গেলে দাদার মতন, বন্ধুর মতন, কখনো সখনো ছোট ভাইয়ের মতন শাসনও করেছি। ওনাকে কেউ কোনো ঠাট্টা করে কোনো খারাপ কথা বললেও প্রতিবাদ করেছি, এবং ওনাকে বলেছি আপনার লজ্জা করে না, আপনি সবই মেনে নেন গালকাত করে, এরকমও বলেছি। তখন উনি ছোট ভাইয়ের মতন লাজুকভাবে হাসতেন। সেই মানুষটা চলে যাওয়া আমাদের কাছে খুব বেদনার। আরো বেদনার, ওনার যেদিন পারলৌকিক কাজের 4 দিনের কাজ, চতুর্থী বলি আমরা, সেই চতুর্থীর দিন তার পুত্রের প্রথম টেস্ট পরীক্ষা। সেই চতুর্থীর কাজ করে তার দিদি তৈরি করে দিয়েছিল একটু সেদ্ধ ভাত আলাদা করে, সেটুকু খেয়ে ঘি দিয়ে ওই সেদ্ধ ভাতটুকু মুখে দিয়ে ওই ছেলে, আমিও দৌড়ে গিয়েছিলাম ওর পরীক্ষা দিতে যাওয়ার আগের মুহূর্তে, ও টেস্ট দিতে গেল ভগবতী বিদ্যালয়ে।
সে কথা তো ভুলতে পারি না আজও। আর মেয়েটি তখন আমাদের স্কুলে 7-এ পড়ে, বৈশালী। তা এই হচ্ছে জয়গুরুদার চলে যাওয়া। জয়গুরুদা পর্ব এখানেই শেষ করি। বলতে গেলে অনেক কথা আছে, অনেক গল্প আছে। আমি তো গল্প করতে বসিনি, আমি জানাতে এসেছি আমার সহযোদ্ধাদের যে লড়াই আমার সঙ্গে সঙ্গে, যে লড়াইয়ে তাদের আমি পাশে পেয়েছিলাম, কাছে পেয়েছিলাম, যাদের হাত ধরেছিলাম, যাদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়েছিলাম, সেই মানুষগুলোর কথা না বললে তাদের প্রতি অপরাধ করা হতো আমার। স্কুলের প্রতি তাদের যে আনুগত্য, স্কুলের প্রতি তাদের যে ভালোবাসা, স্কুলের প্রতি তাদের যে সম্মানবোধ, এই সমস্ত কিছু আমি নতমস্তকে স্বীকার করে নিচ্ছি, আমি একা করিনি, ওরা সবাই ছিলেন আমার সঙ্গে। এরপর যারা এসেছেন তারা পূর্ণ বেতনে এসেছেন, ৭৯-র পরে যারা, আর ৭৪-এর পরে একজন আমার অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়েছিল, একজনকে, তিনি শ্রীমতী করুণা বেরা। কিন্তু তিনি ওই ডিএ এবং গার্লস মিশনের ভাগের টাকা সমানভাবেই পেতেন। তিনি বিএড ছিলেন, আর উচ্চশিক্ষা নেননি। তিনি অবসর নিয়েছেন, ভালোভাবেই কাজকর্ম নিজেরটা করেছেন। তার ছেলেকে নিয়ে, স্বামীকে নিয়ে যখন আসেন তখন তিনি অবিবাহিতা ছিলেন। গ্রীষ্মের ছুটির আগে সম্ভবত জয়েন করেছিলেন। গ্রীষ্মের ছুটিতে বাড়িতে যাওয়ার পর উনি বিবাহ সূত্রে আবদ্ধ হয়ে গ্রীষ্মের ছুটির পরে এসে যখন জয়েন করেন তখন উনি বিবাহিতা আমরা দেখলাম। উনি অবসর নিয়েছিলেন 2008-এর ডিসেম্বরে, মানে আমার থেকে ঠিক 1 মাস আগে। আমি নিয়েছিলাম 2009-এর 31শে জানুয়ারি, উনি নিয়েছিলেন 2008-এর 31শে ডিসেম্বর। ওনার কথা বলে দিলাম, করুণাদি নিশ্চয়ই শুনবেন। করুণাদি এবং ওনার স্বামী শম্ভুনাথ বেরা ভালো আছেন, ওনার সন্তানও প্রতিষ্ঠিত। আবার আমি বলি, এরপর আমি আসব পরের দিন। আজকের পর্ব আর না, আমার গলা একটু কষ্ট দিচ্ছে, তা সেই জন্য আজকে আর না, আমি এরপরে আসব যাদের আমি বলতে ভুলে গেছি, যে পরিচালন বর্গের যে সমস্ত সদস্যরা আমাকে সদর্থেই নিজেদের অনেকটা সময় ব্যয় করে সময় দিয়েছেন এবং পাশে থেকেছেন। স্কুলের প্রতি তাদের ভালোবাসা, বিদ্যাসাগরের প্রতি তাদের শ্রদ্ধা, ভক্তি ইত্যাদির জন্যই তারা এসে আমাকে সহযোগিতা করেছেন। তাদের কথা বলতে ভুলে গেছি, তাদের কথা আমি পরবর্তীতে বলবো বলে এই দ্বিতীয় পর্ব শেষ করব। এখানেই থামছি আজকের মতো। নমস্কার।